বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা জুলজি এর প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রথম চ্যাপ্টারের যে পর্ব 9টি পর্ব আছে, সেই 9টি পর্বের মধ্যে আমরা আজকে একাইনোডার্মাটা নিয়ে আলোচনা করব। তো দেখেন, একাইনোডার্মাটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে একাইনোস শব্দের অর্থ হচ্ছে কাটা। এটি হচ্ছে গ্রিক শব্দ। একাইনোস শব্দের অর্থ কাটা এবং ডার্মা শব্দের অর্থ হচ্ছে ত্বক। আর এটি জ্যাকব ক্লেইন নামে একজন বিজ্ঞানী 1734 সালে এই একাইনোডার্মাটা পর্বের নামকরণ করেন। তাহলে একটা বাস্তব কথা আমরা এটা এইভাবে মনে রাখতে পারি। জ্যাকব ক্লাইন বলেন, গভীর সমুদ্রে মুক্তাসহ সকল প্রকার মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত একাইনোডার্মাটা দেখতে পাওয়া যায়। তাহলে আমরা এখানে কীভাবে মনে রাখবো? গভীর সমুদ্রে মুক্তাসহ, গভীর সমুদ্রে তো মুক্তা পাওয়া যায়, তাহলে সেই মুক্তাসহ সকল প্রকার মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত একাইনোডার্মাটা দেখতে পাওয়া যায়। তে আবার আরেকটা মনে রাখার টেকনিকাকে আমরা দেখি। হিমেল 1 to 5 or 2 ambulance because his ex-Bollywood friend Osmine are not freely movable in পেডি কন্টেসপাইন এরিয়া। এটি হচ্ছে একটা এরিয়ার নাম বলা হয়েছে, অর্থাৎ অঞ্চলের নাম বলা হয়েছে বা এলাকার নাম বলা হয়েছে, এটা হিসাবে মনে রাখতে পারেন। আচ্ছা, তাইলে হিমেল এইখানে বলতেছে যে হিমেল চায় 5টা অথবা 2টা অ্যাম্বুলেন্স, কারণ তার যে এক্স বলিউড ফ্রেন্ড ছিল, অসমাইন নাম তার, সে ভালো করে নড়াচড়া করতে পারতেছে না। কেন নড়াচড়া করতে পারতেছে না? কারণ সে সমুদ্রের মাঝখানে গেছিল এবং তাকে একটি বিষধর সাপ কামড় দিয়েছে। তাহলে বিষধর সাপ কামড় দেওয়ার ফলে তার পা অবশ হয়ে গেছে, এই জন্য সে নড়াচড়া করতে পারতেছে না। ওই জন্য বলা হয়েছে কোন জায়গায় কামড় দিছে, কোন এরিয়ার মধ্যে কামড় দিছে, পেডি কন্টাসপাইন এরিয়া। তাহলে এই যে সমুদ্রের পেডি কন্টাসপাইন এরিয়া নামক একটা অঞ্চলে ওই লোকটাকে পায়ে কামড় দিছে, অসমাইনকে। আচ্ছা, তাহলে এইখানে আমরা প্রথম বাস্তব কথার যে এটা আমরা পড়লাম, বাস্তব কথা দিয়ে মনে রাখার যে কথাটা বললাম সেটা দেখি। তাহলে গভীর সমুদ্রে একাইনোডার্ম পর্বের প্রাণী সবচেয়ে বেশি দেখা যায়। তাহলে কি মনে রাখবো আমরা? গভীর সমুদ্রে একাইনোডার্ম পর্বের প্রাণী সবচেয়ে বেশি দেখা যায়। এই জন্য আমরা এখানে লিখছি যে গভীর সমুদ্রে মুক্তাসহ সকল প্রকার মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত একাইনোডার্মাটা দেখতে পাওয়া যায়। তাহলে মুক্তাসহ মানে আমরা এইরকম করে পড়বো যে মুক্ত জীবী ও সহজীবী প্রজাতি থাকলেও পরজীবী একাইনোডার্ম নেই, অর্থাৎ এগুলো পরজীবী না। তাহলে মুক্ত জীবী ও সহজীবী প্রজাতি থাকলেও পরজীবী একাইনোডার্ম নেই। তারপর হচ্ছে সকল সদস্যই সামুদ্রিক। দেহ মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত। মৌখিক তলে 5টি অ্যাম্বুল্যাক্রাল খাদ উপস্থিত। আচ্ছা, তাহলে দেহ মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত এবং 5টি অ্যাম্বুল্যাক্রাল খাদ উপস্থিত। আচ্ছা, অ্যাম্বুল্যাক্রাল খাদ কি? তাইলে অ্যাম্বুল্যাক্রাল খাদ কি আমরা এখন সেটাই দেখব যে অ্যাম্বুল্যাক্রাল খাদ কি। আচ্ছা, ভালো করে দেখুন, এই যে এইখানে হচ্ছে একটা নালীগুলোর মতো দেখা যাচ্ছে, এই যে নালীগুলোর মতো, এই নালীগুলোকে বলা হচ্ছে অ্যাম্বুল্যাক্রাল খাদ। এইগুলোকে কি বলা হবে? অ্যাম্বুল্যাক্রাল খাদ। তাহলে এখানে কয়টা অ্যাম্বুল্যাক্রাল খাদ থাকবে? ভালো করে দেখুন, এখানে 5টা অ্যাম্বুল্যাক্রাল খাদ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এগুলোকে কি বলা হবে? অ্যাম্বুল্যাক্রাল খাদ। তারপরে আমরা আরেকটা মনে রাখার যে টেকনিক দেখেছিলাম যে হিমেল 1 to 5 or 2 ambulance because his ex-Bollywood friend Osmine are not freely movable in pericontaspine area। তাহলে আমরা এখন সেটা দেখব। হিমেল মানে হচ্ছে হিমাল বা পেরিহিমাল। আচ্ছা, হিমাল বা পেরিহিমাল রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত হওয়ায় এই দুটি সংবহনতন্ত্র হিসেবে কাজ করে। তাহলে এই দুটি কি? হিমাল, পেরিহিমাল, এই দুটি রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত, মানে উপস্থিত নেই। আমরা জানি যে হিমাল অর্থাৎ হিম মানে হচ্ছে রক্ত। আচ্ছা, তাহলে এই যে এগুলো হচ্ছে হিমাল আর পেরিহিমাল, সবগুলোর সঙ্গে হিম আছে, এই জন্য এগুলোকে বলা হবে যে রক্ত সংবহনতন্ত্র নালী। অর্থাৎ এই রক্ত সংবহনতন্ত্র নালীগুলো অনুপস্থিত হওয়ায় এই দুটি সংবহনতন্ত্র হিসাবে কাজ করে। তাহলে এই দুটি রক্ত সংবহনতন্ত্র নালী হিসাবে অনুপস্থিত হওয়ায় সংবহনতন্ত্র হিসাবে কাজ করতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে বলা হয়েছিল যে হিমেল 1 2, তাহলে 1 হিসাবে আমরা দেখব যে ওয়াটার ভেসকুলার সিস্টেম। দেহের ভেতরে সিলোম থেকে সৃষ্ট অন্যান্য গড়নের পানি সংবহনতন্ত্র রয়েছে। তাহলে ওয়াটার ভেসকুলার সিস্টেম মানে হচ্ছে পানি সংবহনতন্ত্র। তাহলে দেহের ভিতরে সিলোম থেকে সৃষ্ট, সিলোম মানেই হচ্ছে গহ্বর। তাহলে সিলোম মানেই হচ্ছে কি? সিলোম মানেই গহ্বর। তাহলে সিলোম থেকে সৃষ্ট, দেহের ভিতরে সিলোম থেকে সৃষ্ট অন্যান্য গড়নের পানি সংবহনতন্ত্র রয়েছে।
টুতে হচ্ছে টিউবফিট, টিউবফিট, তাহলে টিউবফিট মানে হচ্ছে নালিকা পদ। তাহলে WVS আমরা এখানে সংক্ষিপ্ত রূপ ব্যবহার করেছি, ওয়াটার ভেসকুলার সিস্টেমের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করেছি অর্থাৎ WVS, অর্থাৎ যেখানে পানি সংবহন তন্ত্রের সাথে সংশ্লিষ্ট নালিকা পদ চলনাঙ্গ হিসাবে কাজ করে। এছাড়াও এটি শ্বসন ও খাদ্য আহরণে সাহায্য করে। কেন এটা বলা হয়েছে যে WVS এর সাথে সংশ্লিষ্ট নালিকা পদ? একটু ভালো করে দেখেন, এই যে এটা হচ্ছে নালিকা পদ, এটা হচ্ছে কি নালিকা পদ, এটা হচ্ছে নালিকা পদ। আর এই নালিকা পদগুলো কার সঙ্গে লাগানো আছে? পানি সংবহনতন্ত্রের সঙ্গে লাগানো আছে, পানি সংবহনতন্ত্রের সঙ্গে লাগানো আছে। এই নালিকা পদগুলো কার সঙ্গে লাগানো আছে? পানি সংবহনতন্ত্রের সঙ্গে লাগানো আছে। এই জন্য বলা হয়েছে যে WVS অর্থাৎ ওয়াটার ভেসকুলার সিস্টেমের সাথে সংশ্লিষ্ট নালিকা পদ চলনাঙ্গ হিসাবে কাজ করে। এছাড়াও এটি শ্বসন ও খাদ্য আহরণে সাহায্য করে। এখন ওই যে আমরা বলছিলাম যে হিমেল 1 to 5 or 2 অ্যাম্বুলেন্স, তাহলে 5 or 2 মানে হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীতে পঞ্চউরীয় প্রতিসাম্য, তাহলে পূর্ণাঙ্গ প্রাণীতে কত? পঞ্চউরীয় প্রতিসাম্য। আর 2তে হচ্ছে লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এখন লার্ভা কি? লার্ভা হচ্ছে প্রথম দিকের অবস্থা। এক কথায় যখন আমরা মায়ের পেট থেকে বের হই তখন মনে করেন যে লার্ভা দশার কথা একটা, অর্থাৎ মায়ের পেটে যখন আমরা থাকি তখন সেটাকে লার্ভা দশা বলা হয়। মনে করেন লার্ভা দশা সাপোজ এইরকম একটা ছোট প্রাণী, এটা আস্তে আস্তে বিকশিত হইতে হইতে এটা বড় হবে এবং পরে এটাতে মাথা টাথা সব কিছু একতে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হবে। তাহলে এইখানে বলা হয়েছে কি? লার্ভা দশা বিদ্যমান। তাহলে এখানে বলা হয়েছে কি? এখানে বলা হয়েছে লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তাহলে দেখেন দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এখন লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এই যে মাঝখান দিয়ে এটাকে কি খণ্ডকায়িত করা যাবে? কাটা যাবে এটাকে? তাহলে এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তারপরে বলা হয়েছে অ্যাম্বুলেন্স অর্থাৎ মৌখিক তলে 5টি অ্যাম্বুল্যাক্রাল খাদ উপস্থিত। আমি তো অ্যাম্বুল্যাক্রাল খাদ দেখাইলাম। আচ্ছা, এক্স বলিউডতে হচ্ছে এক্সক্রেটরি সিস্টেম, অর্থাৎ এটাকে বলা হয় রেচনতন্ত্র। তাহলে এটাকে বলা হয় এক্সক্রেটরি সিস্টেম মানে হচ্ছে রেচনতন্ত্র, অর্থাৎ এটা রেচনতন্ত্র অর্থাৎ আমাদের দেহ থেকে যে আমরা মূত্র বিসর্জন করি সেগুলোকে বলা হয় রেচনতন্ত্রের অংশ। তাহলে বলিউডতে আমরা মনে রাখবো হচ্ছে ব্লাড সার্কুলেশন, অর্থাৎ ব্লাড সার্কুলেশন মানে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। তাহলে সেই দুটাই দেখুন অনুপস্থিত কিন্তু। তাহলে এক্সো ফার্টিলাইজেশন অর্থাৎ ইএক্সতে আমরা আরও একটা মনে রাখতে পারি, ইএক্সতে আমরা মনে রাখবো হচ্ছে এক্সো ফার্টিলাইজেশন অর্থাৎ বাহ্যিক নিষেক ঘটে। তাহলে এক্সো ফার্টিলাইজেশন মানে কি? বাহ্যিক নিষেক। এক্সো ফার্টিলাইজেশন মানে হচ্ছে বাহ্যিক নিষেক ঘটবে। তাহলে অসমাইন মানে হচ্ছে অসমোরেগুলেশনে অক্ষম, অসমোরেগুলেশনও হচ্ছে আপনার রেচনতন্ত্রের সঙ্গেই সংযুক্ত। তাহলে এই অসমোরেগুলেশনও অক্ষম এবং এগুলো হচ্ছে অখণ্ডায়িত অর্থাৎ খণ্ডায়িত নয়, অর্থাৎ খণ্ড খণ্ড করা যায় না বা খণ্ড খণ্ড নয়। আচ্ছা, তারপরে আর, তাহলে এখানে আমরা বলছিলাম যে হিমেল 1 to 5 or 2 অ্যাম্বুলেন্স বিকজ হিজ এক্স বলিউড ফ্রেন্ড অসমাইন আর বলছিলাম আর, আমরা আর তখন লিখছিলাম ARE, কিন্তু এখানে আমরা আর শুধু আর লিখবো। আর তো হচ্ছে রেসপিরেশন অর্থাৎ শ্বসন, অর্থাৎ এখানে কিভাবে শ্বসন হয়? ত্বকীয় ফুলকার সাহায্যে, নালিকা পদ বা শ্বসন বৃক্ষ ইত্যাদি দিয়ে। এখন তারপরে আমরা দেখবো হচ্ছে ফ্রিলি মুভেবল। তাহলে ফ্রিলি মুভেবল মানে হচ্ছে মুক্ত সাঁতারু, অর্থাৎ জীবনচক্রে মুক্ত সাঁতারু লার্ভা আছে। লার্ভা সম্পর্কে আমরা আগে ক্লিয়ার করলাম ওইখানে। তাহলে মুক্ত সাঁতারু জীবনচক্রে মুক্ত সাঁতারু লার্ভা আছে। তাহলে জীবনচক্রে মুক্ত সাঁতারু লার্ভা আছে, অর্থাৎ এই যে যেটা আমরা বললাম যে এই লার্ভাটা কি করবে? তাহলে এই লার্ভাটা কি করবে? এই লার্ভাটা হচ্ছে সাঁতার কাটতে পারবে। এই লার্ভাটা কি করবে? এই লার্ভাটা মুক্তভাবে সাঁতার কাটতে পারবে। এই জন্য বলা হয়েছে যে মুক্ত সাঁতারু জীবনচক্রে মুক্ত সাঁতারু লার্ভা আছে। এখন আমরা ওই যে একটা এরিয়ার কথা বলছিলাম, যে এরিয়াটাতে ওনাকে সাপ কামড় দিয়েছিল, সেটার নাম হচ্ছে পেন্ডিকন্টাস্পাইন। তাহলে পেন্ডিকন্টাস্পাইন বা পেডিকন্টাস্পাইন। তাহলে পেন্ডিকন্টাস্পাইন সম্পর্কে এখন আমরা দেখি। দেহ হচ্ছে পেডিসিলারি নামক বহিকঙ্কালযুক্ত। তাহলে এখানে কি বলা হয়েছে? পেন্ডিকন্টাস্পাইন মানে হচ্ছে দেহ পেডিসিলারি নামক হচ্ছে বহিকঙ্কালযুক্ত। আর হচ্ছে কন্টাস, তাহলে কন্টাসতে আমরা মনে রাখবো হচ্ছে এটা কন্টকমান, অর্থাৎ এটাতে কাটা যুক্ত থাকবে, এটা হচ্ছে কন্টকমান মানে কাটা যুক্ত থাকবে। আর স্পাইন। আচ্ছা, তাহলে এখানে দেখুন বলা হয়েছে নট, ওই যে আমরা নট বলছিলাম সেই নটটা এখানে একটু মিস হয়ে গেছে, সেই নটতে আমরা মনে রাখবো হচ্ছে নট ডাবল জেন্ডার, অর্থাৎ এখানে নট ডাবল জেন্ডার বলা হয়েছে, অর্থাৎ এখানে দুইটা লিঙ্গ নেই, অর্থাৎ তারা এক লিঙ্গ বিশিষ্ট প্রাণী, তাহলে তারা এক লিঙ্গ বিশিষ্ট প্রাণী, নট ডাবল জেন্ডার, তাহলে তারা এক লিঙ্গ বিশিষ্ট প্রাণী। আচ্ছা, এইখানেই আজকে থাক। আমরা পরবর্তী দিন মলাস্কা সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব।
আচ্ছা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।